দীপান্বিতা, কোথাও কি মনে হচ্ছে যে তারা পারছেন না, এই বিষয়টা তারা বুঝতে পেরেছেন এবং সেই কারণেই আগে ভাগে জানিয়ে রাখছেন? দেখুন, উনি প্রতিবন্ধকতার কথা বলেছে। এটা উনি কি প্রতিবন্ধকতার কথা বলেছে আমি আসলে জানি না। তবে আপনাদের এর আগেও একটি প্রোগ্রামে আমি কিছু জিনিস আপনাদের কাছে দিয়েছিলাম, আপনারা সেটা দেখিয়েছেন। মূল মূল ঘটনা হচ্ছে, এতদিন তারা এখনো আসলে অনেক কিছুই প্রচারণা করতে দেয় না। তবে তাদের ভিতরের অনেক ঘটনা, যে তারাই আসলে যে সন্ত্রাস পুষছেন পালছেন, এগুলো আসলে মানুষের কাছে এখন ধীরে ধীরে বিগত 9 মাসে বেরিয়ে এসেছে। এবং আপনারা একটু দেখুন, আমিও প্রশ্ন করতে চাই যারা এই মুহূর্তে দর্শকরা আমাদের সঙ্গে রয়েছেন, যারা দেখছেন, আপনারা কি গত 9 মাসে দেখেছেন যে তারা আদৌ কোনো সংস্কার করেছে, কোনো বিচার করেছে, অথবা তারা আসলেই দেশের কোনো ভালো একটি কাজ করেছে যেটা তারা আসলে সামনে এনে দেখাতে পারে? তো তারা তো সুস্পষ্টভাবে ব্যর্থ, এবং এই দেশের ভালো করার সংস্কার বিচার এগুলো তাদের কখনোই মূল উদ্দেশ্য ছিল না। তাদের যে প্রোপাগান্ডা, যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই দেশটাকে বিদেশি শক্তির হাতে বিক্রি করে দেওয়া, তুলে দেয়া, সেটাই আসলে তারা করছেন। এবং তারা বিভিন্ন সময় বলেছে যে আওয়ামী লীগ সরকার বিভিন্ন তাবেদারি এবং দেশ বিক্রির চুক্তি করে ভারতের সাথে, কিন্তু কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টাকে একটি পিসিতে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে সেরকম কোনো চুক্তি তারা কখনো সামনে দেখাতে পারেনি কেন, এবং তারা বাতিল করেনি কেন। তো বিভিন্ন জায়গা থেকে দে হ্যাভ ফেইলড। জনগণের এখন আস্থা উঠে গেছে এই সরকারের উপরে। তাদের বানানো নাটক, কথাবার্তা, কোনো ন্যারেটিভ, কোনো কিছু এখন আর গ্রহণযোগ্য নয়। তো এটা তো সুস্পষ্ট যে তারা একদমই বিফল। মানে এখন তাদের চলে যাওয়া ছাড়া আর কি রাস্তা খোলা খোলা আছে, আমি তো দেখতে পাচ্ছি না আসলে। তাহলে কি মোহাম্মদ ইউনূসের পদত্যাগ আপনি বলছেন যে করবেন কি করবেন না, এই যে একটা টালমাটাল পরিস্থিতি ছিল সেটা অনেকটা স্পষ্ট হচ্ছে এখন ঝাপসা থেকে, যে আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা বা কয়েক মুহূর্তের অপেক্ষা? দেখুন, উনি পদত্যাগ করবেন নাকি উনি চলে যেতে বাধ্য হবেন, এটা আমরা আসলে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে জানবার জন্যই। কেননা উনি পদত্যাগের কথা বলে একটি মানে নৈরাজ্য, উনি একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছেন। মানে তিনি আর্মির অজুহাত অজুহাত খাড়া করার জন্য অজুহাত। একেবারে পরিস্থিতি তৈরি করে রেখেছেন। একেবারে 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 উনি সফল হতে পারছেন না, কেননা যে সমস্ত মব সৃষ্টি এবং যেগুলো ষড়যন্ত্র উনি করেছিলেন, আমি এখন পর্যন্ত যতটুকু অবগত আছি যে আমাদের সেনাবাহিনী সেটা খুব শক্তভাবে, শক্ত হাতে এখন পর্যন্ত প্রতিহত করে চলেছে। কিন্তু এই যে তার বাড়ি ঘিরে ফেলা, ক্যান্টনমেন্টের নিরাপত্তা বাড়ানো, বিমানবন্দর সেখানকার নিরাপত্তা আরো কঠোর করা, নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা যাতে কোনোভাবে পালাতে না পারেন, এইরকম কোনো একটা আজ কি আপনারা পাচ্ছেন দেশের মানুষ বা সেনাবাহিনী কি এইরকম কোনো একটা আজ পেয়েছে যে তিনি পালাতে পারেন? সেই কারণেই কি আগে ভাগে এই ব্যবস্থাগুলো করে রাখা? হ্যাঁ, কারণ সেনাবাহিনী তো আমরা যতটুকু জানি যে গতকালকে রাত্রির পর থেকেই যে সমস্ত জায়গায় ওনারা হামলা করার একটি পরিকল্পনা ষড়যন্ত্র করেছিল, সেই সমস্ত জায়গা আসলে সেনাবাহিনী ঘিরে ফেলেছে। তার মানে তারা নিশ্চয়ই এরকম কোনো কিছুই আসলে আঁচ করছেন কিংবা সন্দেহ করছেন, নতুবা এই বিশেষ নিরাপত্তার কারণ কি? মানে ওনারাই তো আসলে, আমি বলি একটু ব্যাখ্যা করি তাহলে দর্শকদেরও বুঝবার জন্য সুবিধা হবে। ওনাদেরকে আক্রমণ করবার জন্য তো ওনারাই যথেষ্ট। ওনারা নিজেরাই দেশের মধ্যে বিপজ্জনক অবস্থা তৈরি করে, মানুষ মারে, মবের মাধ্যমে মানুষ কিলিং করে। তাহলে ওনার বাড়ির আশেপাশে নিরাপত্তার প্রয়োজনটা কি? এটা নিরাপত্তা নাকি আসলে চারিদিকে ওনাকে ঘিরে রাখা হয়েছে যেন উনি পালাতে না পারেন? এটা আমার মনে হয় মানুষ আমরা যারা দেখছি বা শুনছি তারাই সুস্পষ্টভাবে বুঝতে পারছেন। আমার সরাসরি উত্তর দেবার কোনো প্রয়োজন নেই। মানে বিষয়টা হচ্ছে যাতে উনি পালাতে না পারেন সেই কারণেই আরো ঘিরে ধরা হচ্ছে। কোথাও কি এইরকম একটা ব্যাপার চলছে দেশের ভেতরে যে ওয়াকারুজ্জামানকে তো সরানোর চেষ্টা করেছিলেন, সেটা তো আমরা জানি যে তিন বাহিনীর প্রধানকে ডেকে কথা বলেছিলেন মোহাম্মদ ইউনূস, এবং তারপরই ওয়াকারুজ্জামানকে সরানোর একটা চেষ্টা সেই দিনই হয়েছিল। কোনোভাবে ওয়াকারুজ্জামান তিনি নিজের পিঠ বাঁচাতে পেরেছিলেন সেই দিন। এটা কি তারই একটা প্রত্যাঘাত বা তারই কি একটা হিটব্যাক বলা যেতে পারে যে ইউনূসকে এবার এইভাবে কোন ঠাসা করে দেওয়া? হিটব্যাক হতে পারে। আর আমি এটা আসলে সর্বপ্রথম আমার দেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বেই সেনাবাহিনী সবসময় থাকে। সেনাবাহিনীর কাজই হচ্ছে একটি দেশের বর্ডার এবং দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তাকে প্রতিহত করা এবং রক্ষা করা। যেহেতু তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে
এবং আমি এর আগেও আপনাদের একটি অনুষ্ঠানে আমি বলেছি যে নতুবা তো ওনার নিজের জীবনই আসলে বিপন্ন হবে, উনি নিজে বেঁচে থাকতে পারবেন কিনা। তো এখানে আসলে বেশ কিছু ও, অবস্থা রয়েছে এবং দেশের পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছেছে, এক হয় রক্ষা করো নতুবা মরো। তো ওনার হাতে আসলে আর কোনো উপায় খোলা আছে বলে আমি মনে করি না। ওনার নিজে বাঁচতে হলে এবং দেশকে বাঁচাতে হলে এই আহ এই সন্ত্রাসী ইউনূস অবৈধ সরকারকে ওনার প্রতিহত করতে হবে, এছাড়া আর কোনো পথ তো খোলা রাখেনি। ঠিক দীপান্বিতা, আমরা যদি কয়েকটা মাস একটু পেছনের দিকে যাই, তালটা কাটলো কবে? যতদূর আমাদের খবর আমরা দেখছিলাম, আপনার সঙ্গে এই নিয়ে আলোচনাও হয়েছে অনেকবার, যে আফ্রিকার দিকে গিয়েছিলেন ওয়াকারুজ্জামান এবং তারপর যখন তিনি ফিরছিলেন ঢাকা বিমানবন্দরে তাকে অ্যারেস্ট করার একটা প্রোগ্রাম সাজানো হয়েছিল, যদিও তিনি সেটা জানতে পেরে যান এবং জানতে পেরে গিয়ে তিনি সেখানে না নেমে অন্য একটা বিমানবন্দরে গিয়ে নামেন এবং তারপরেই তার সঙ্গে ইউনূসের একটা দূরত্ব বাড়ে, একটা খাড়াখাড়ি, এবং যেটা এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। তার আগে পর্যন্ত তো সব ঠিকঠাকই চলছিল। তাহলে এই জায়গায় এসে কি ওয়াকার বুঝতে পারলেন যে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে গিয়েছে, নাকি আগে তিনি বুঝতে পেরেও চুপচাপ ছিলেন, এখন নিজের পিঠে এসে ঘা পড়েছে বলে তিনি এখন সার্বভৌমত্বের কথা ভাবছেন? দেখুন, আমার কাছে ওনার আগের যে সমস্ত নীরবতা, সেই বিষয়টা আপনি বলে দিলেন। এখন আমি বলবো যে ওনার নিজের জীবনটাও আসলে হুমকির মুখে এবং একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে। দেশ বলেন, তার ব্যক্তিগত জীবনের বিষয়টাই বলেন, সেই জায়গা থেকে ওনার আসলে আহ পাল্টা শক্ত অবস্থান নেওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো গতি আছে বলে আমি মনে করি না, এবং নেইও। আমরা সেভাবে দেখছি সেনাবাহিনী তৎপরভাবে আসলে কাজ করছে বিগত 2-3 দিন যাবত। আমরা আমি বারংবারই বলি যে আসলে আমি রেজাল্ট দেখবো, আগেই আসলে আমি কোনো কিছু ভেবে বা ধরে নিতে চাই না। তবে আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত আমি যা কিছু দেখছি, সেনাবাহিনী আসলে সঠিক পথে আগাচ্ছেন বলেই আমি মনে করি এবং দেশকে রক্ষা করবার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তেমনটাই নিচ্ছে। এখন পরবর্তী কিন্তু জানি না, দেওয়ালে যেহেতু পিঠ না 5ই ঠেকলে কি ওয়াকার এখনো পর্যন্ত বসে থাকতেন চুপচাপ, নীরবতাই পালন করতেন? আপনার কি মনে হয়? দেয়ালে পিঠ যতদিন ঠেকেনি, যেহেতু তখন পর্যন্ত চুপচাপ ছিল, তাহলে এখনো চুপচাপই থাকতেন। মানে কোথাও গিয়ে দেশের থেকে নিজের পিঠটাকে বড় বলে মনে করছেন ওয়াকার, সেই প্রশ্নটাও কিন্তু এই জায়গায় বারবার উঠে আসছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে কক্সবাজারে আজকের ছবি ঠিক কিরকম, কি খবর আপনি পাচ্ছেন? কারণ আমরা গতকাল দেখেছি 3200 নেভাল অফিসার ঢুকেছিলেন সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন এতদিন খালি করে দেওয়া হয়েছিল, গতকাল প্রচুর আমেরিকান সেনা ঢুকেছে, কক্সবাজারে ঢুকেছে, সেন্ট মার্টিনে ঢুকেছে। আজকে কি হচ্ছে? তাদের চলে যাবার কোনো খবর আসলে আমরা এখন পর্যন্ত পাইনি। তারা যদি না থাকতেন তাহলে নিশ্চয়ই আসলে সেরকম কোনো খবর আমি পেতাম, অবশ্যই পেতাম। তার মানে হয়তো তারা এখনো আসলে সেখানে অবস্থান করছেন।